ডেডলাইন ২৮ অক্টোবর। প্রকাশ্য রাস্তায় ঘটে যাওয়া সেই নৃশংস দৃশ্য এরই মধ্যে কোটি মানুষ দেখে ফেলেছেন, কিন্তু যা দেখা যায়নি ক্যামেরায়, মৃত্যুর পরেও লাশের উপর যারা ঝাঁপিয়ে পড়েছিল তারা একটি সুনির্দিষ্ট দলের অংশ। তার হাতে যে অস্ত্র ছিল, সে এই অস্ত্র দিয়ে গুলি করে কিন্তু সে কয়েকজনকে হতাহত করতে পারত, সেটা কিন্তু সে করে নাই এবং এটা আইনসিদ্ধ ছিল। যারা অপরাধী বা যারা হামলাকারী তাদের হয়তো মনটা নরম হবে যে তারা চলে যাবে, কিন্তু তাদের সেই মন কখনোই গলে নাই এবং তাকে হত্যার মৃত্যু নিশ্চিত করেই তারা চলে গেছে। গ্রামবাসী দেখছিলেন খাটিয়ায় সাদা পোশাকে সাহসী আমিরুলের শেষ যাত্রা। আর যে বাড়িতে ফিরবে লাশ, যে উঠোনে পাতানো হবে খাটিয়া, সেই বাড়িটিও তো নিজের নয়। ছোটবেলা থেকেই অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন আমিরুল, সেই জন্য এলাকার মানুষ বলেছিল সেই তো হবে যোগ্য পুলিশ। কিন্তু বৃদ্ধ বাবা মা সেদিন একমাত্র সন্তানের লাশের বোঝায় কাতর, আর সেই কাতরতা পাহাড় হয়ে বুকে চেপে বসে যখন সামনের জীবনটাও সন্তানের কবরের মতোই অন্ধকার হয়ে দাঁড়ায়। পুলিশ কন্ট্রোল রুমে আসা তথ্য থেকে তখনও পরিষ্কার হওয়া যাচ্ছিল না কোন সংঘবদ্ধ চক্রটি এরই মধ্যে আমিরুল পারভেজের মতো দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পুলিশ সদস্যদের ওপর নির্বিচারে হামলা শুরু করেছে। কারণ আগের দিনও আন্দোলনরত দলের অবস্থান কি হবে সেই বিষয়ে বিএনপি চিঠি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানিয়ে দিয়েছিল তাদের অবস্থান হবে শান্তিপূর্ণ। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাদের ভেন্যু কিন্তু লিমিটেড ছিল, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত একদম লিখিতভাবে তারা কিন্তু জানিয়েছে। তারা শুরুতেই তাদের সেই শর্ত ভঙ্গ করছে তারা নিজেরাই। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি আমার পেছনে সোজা কাকরাইল মোড়ে গিয়েছে, এরপর হাতের বাঁয়ে পল্টন যেখানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, আর তার হাতের ডান দিকে কাকরাইল মসজিদ। সংঘর্ষের সূত্রপাত প্রথমে এই রাস্তাতে হয়েছিল, এখান থেকে ঠিক কিছুটা দূরে। এই রাস্তা দিয়ে কিছু পিকআপে করে আওয়ামী লীগের অল্প স্বল্প সংখ্যায় হয়তো 50-70 জনের মতো কর্মী তার এদিক দিয়ে যাচ্ছিল পিকআপে করে। সেটি গিয়ে যখন ওখানে আটকে যায় কাকরাইল মোড়ের কাছাকাছি, সেখানে বিএনপি কর্মীদের সঙ্গে তাদের একটু বাদানুবাদ হয় এবং এই বাদানুবাদ একসময় তাদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণ আগে পুলিশের সাথে এক ধরনের ধস্তাধস্তি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা এক প্রকার হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীরা আসলে কি চাচ্ছেন, কেন এখানে এসেছেন, আপনারা কি চান? রাজপথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমরা ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না। পল্টন, মতিঝিল, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ সহ বেশ কয়েকটি জায়গায় বেছে বেছে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালায় তারা। পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ইত্তেফাক, দৈনিক কালবেলা, দৈনিক ইনকিলাব, ঢাকা টাইমস সহ বেশ কিছু গণমাধ্যম কর্মীর উপর হামলা চালায় তারা। যারা পুলিশকে মারতেছিল ওদের 2-3 জন হচ্ছে আমার দিকে তেড়ে আসছে। তুই সাংবাদিক এখানে কি করিস বলেই ছু মেরে আমার আইডি কার্ডটা নিয়ে নিল, তুই কি তুলছিস, এবং মারধর শুরু করল। প্রায় একই সময়ে হামলা হয় প্রধান বিচারপতির বাসভবনে। নজিরবিহীন এই হামলায় জাজেস কোয়ার্টারও বাদ যায়নি। এ সময়ে সেখানে আটকে পড়া বিচারক, তাদের পরিবারের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যখন পুরো ফোর্স বিচারপতির বাসা রক্ষায় ব্যস্ত, তখন পল্টনের কালভার্ট রোডে সেই দিনের হামলায় প্রথম স্পষ্ট হয় সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্যেই মাঠে নেমেছে, যার বিস্তার ছিল প্রধান বিচারপতির বাসা থেকে কাকরাইলের পুলিশ বক্স হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত। হামলা পরে ছড়িয়ে পড়ে পল্টন মোড়, রমনা থানা এলাকা, সেগুনবাগিচা পর্যন্ত। বাদ যায়নি নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, ফকিরাপুল, কালভার্ট রোডের 2 মাথাও। তাহলে কারা করলো এসব হামলা? আব্দুল্লাহ রনি, মুরাদ এবং মাকসুদুর মাসুদ, তারা 3 জনই সিটি ভাঙচুর করেছে এবং প্রধান বিচারপতির বাসভবন হামলা করেছে। এরা 3 জনই
আব্দুল সালাম সাহেবের সক্রিয় কর্মী, ছবি ভিডিওতে আছে এবং তারা স্বীকারও করেছে। বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে 28 অক্টোবর সমাবেশে বিশৃঙ্খলা ও পুলিশের উপর হামলা করে নেতাকর্মীরা। ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে একথা জানায় সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে জানানো হয়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। বলা হয়, সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান। তাকে গতকাল মহাখালী টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। হামলার এই ধারাবাহিকতায় বাসে আগুনের ঘটনাও প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ। বাসে আগুন দিয়ে ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব। আমি মোহাম্মদ মহিউদ্দিন হৃদয়, রমনা থানা 19 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 28 তারিখের ঘটনায় যে অগ্নিসংযোগ হয়, সেখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে ওইদিন আমরা অগ্নিসংযোগ করি। মুগদা এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগে রোববার রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান অবরোধে যাত্রী বেশে বাসে উঠে আগুন দেওয়ার ঘটনায় সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি ও তার সহযোগী সাকিব ওরফে আরোহানকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। খুব গভীরে সূত্র খোঁজার দরকার নেই। আমানুল্লাহ আমান, তার পরিচয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সেই দিন যখন আমিরুল পারভেজকে পিটিয়ে হত্যার এই ছবি দেখে দেশবাসী শিউরে উঠেছিলেন, তখন আমানুল্লাহ আমান কৃতিত্ব জাহিরে দেরি করেননি। অর্থাৎ বিএনপি নেতাদের কাছে তিনি জানিয়ে দিয়েছেন যে আন্দোলন সফলে তিনি এগিয়ে। একই রকম অ্যাসাইনমেন্ট নিয়ে সেদিন যে মাঠে নেমেছিল আমানুল্লাহ আমান সহ অনেকেই, তার আরেক প্রমাণ সেই দিনকার এই ছবি। টানা 1.5 বছরের আন্দোলনে বিএনপি ছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে। দলীয় কর্মীরাও সেই নির্দেশ মেনে সেই সব সমাবেশ করে। কিন্তু 28 অক্টোবর সকাল থেকে বদলে যায় দৃশ্যপট। সাংবাদিকরাও সেদিন বুঝে ওঠার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেতে শুরু করেন। যেমন 28 অক্টোবর বিএনপি কর্মীদের হাতে নিগৃহীত সাংবাদিক। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমার মাথায় যে পরিমাণ আঘাত করতেছে বা পিঠে শরীরে যে পরিমাণ আঘাত ওরা আমাকে করছিল, আমি যে কোনো একটা আঘাতে আমি মরে যেতে পারতাম। আমার মনে হচ্ছে যে এটা আমি মারা যাই নাই, বেঁচে আসছি। একই খবর যায় পুলিশ কন্ট্রোল রুমেও। তার আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সর্বোচ্চ ফোর্স নিয়োগ করেছিল শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে। অথচ প্রথম আক্রমণ সামলাতেই তাদের হাত দিতে হয় রিজার্ভ ফোর্সে। এরপর কালভার্ট রোডের হামলা, পুলিশের অ্যাম্বুলেন্স আক্রমণ, রাজারবাগ পুলিশ হাসপাতালে ভাঙচুর, আগুন। দিন শেষে এমন নাশকতার চেহারা নিয়ে সামনে আসে। আর পুলিশের কাছে গ্রেপ্তার হওয়াদের জবানবন্দিও বলে দেয় তার আগেই তাদের উপর নির্দেশ ছিল সহিংসতা করতে হবে। অন্ধকার নামলেই যেন আগুন লাগে ঢাকার গণপরিবহনে। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 5ম দফার অবরোধের আগের রাতেও আগুন দেয়া হয় কয়েকটি বাসে। রাজধানীর ডেমরায় ভোরে বাসে আগুনে হেলপার নাইম মারা গেছেন, দগ্ধ আরও একজন। অগ্নিদগ্ধদের একজন মেহের হাসপাতালের বিছানায় শুয়ে এখনো হিসাব মেলাতে পারেন না যে সেই দিন কেমন করে নিমেষেই আগুনে পুড়তে শুরু করেছিলেন তিনি। ওই মেয়ের একটু সোলো করছে, এই চান্সে আমার পকেটে একটা বোতল বের করে আগুন ধরিয়ে আমার শরীরে ফিটকানো। আমি গিটি দাঁড়াবো, গাড়িটা তো আগুন লাগে নাই, আমার শরীরে আগুন লাগছে পুরোটাই। তারপর আগুন নিয়ে আমি গাড়ি থেকে লাফতেছি, মানে ভিতরে যাই। তখন গাড়ির ড্রাইভার আস্তে আস্তে করে গাড়িটা নিচে নামিয়ে দিল। আমি ওইখানে দাঁড়িয়ে আগুন চলতেছে আমার শরীরে। বিএনপি থেকে অবরোধটা রাখাছেন। হ্যাঁ না, যেহেতু অবরোধ করা রাখছে তো পড়বি কেউ উন্নত। তার চেয়েও বড় হিসাব কেমন করে ভাত জুটবে স্ত্রী সন্তানের মুখে। মেয়ের বয়স 9 আর ছেলের বয়স 6। একদিন আসছে, বয়ে চলে গেছে। আমার বাচ্চাতে আর আসি আনবে বলতে না, ঠিক হবে আমি আপনার বয় খাইছি। তারা যে একটি রাজনৈতিক দলের কর্মী তা জানা আছে মেহেরে, তবে তাদের কাছ থেকে কোনো আশা ভরসাও নেই তার। তিনি চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু নজর দেন, তবে হয়তো পোড়াক হতে খানিক স্বস্তির প্রলেপ পড়বে তার। আমার শারীরিক যে ক্ষতিটা হয়েছে সেটা তো পূরণ হবে না, কোনোভাবেই হবে।
আমার স্ত্রী পরিবার নিয়ে আমি যে কষ্টটা করতেছি আমি সেদিক থেকে একটু হেল্প করবে, এটাই আমার সরকারের কাছে আপিত। এসব হামলার ভয়াবহতা কতটা তীব্র ছিল আর সবাই যে হামলা করার মিশন নিয়েই সেদিন মাঠে নেমেছিল তা বোঝা যায় সাংবাদিক রাফসান সানির বয়ান থেকেও। কারণ সেদিন কেউ কাউকে নিবৃত্ত করা তো দূরে থাকুক, এমনভাবে নেমে পড়েছিল মনে হচ্ছিল এ যেন হাতুড়ের মার। তারা যে মানুষ মারছে সেটার এভিডেন্স হয়তো আমার কাছে থেকে যাচ্ছে, কারণ আমি ছবি তুলছি। আমি সবচেয়ে বড় হচ্ছে যে আমি প্রত্যক্ষদর্শী, আমি সেখানে দাঁড়িয়ে দেখছি যে দুজন পুলিশ সদস্য একজন আনসার সদস্যকে ওরা পিটিয়ে প্রায় মেরে ফেলছে। তো এই প্রত্যক্ষদর্শী হয়তো আমাকে বেনিশ করতে চেয়েছিল। প্রধান বিচারপতির বাসায় হামলা, পুলিশ হত্যা, পুলিশ বক্সে আগুন, পুলিশ হাসপাতালে ভাঙচুর, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া। এই অবস্থায় ১.৫ লাখ বিএনপি কর্মী সমাবেশের বড় একটি অংশ যখন জ্বালাও পোড়াওয়ে ব্যস্ত, তখন মঞ্চে বক্তব্য রাখছিলেন নেতারা। নেতাদের কেউই তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানাননি। উল্টো পুলিশ হামলার জবাব দিতে তাদের ধাওয়া করলে তারা মূল মঞ্চের দিকে এগোতে থাকে আশ্রয় নিতে। তখন তড়িঘড়ি সমাবেশ শেষ করে নেতারাও নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন, কারণ তাদের তখন জানা আছে যে হাতে তো আছে আরও অস্ত্র। সাজিয়ে গুছিয়ে এক বাঙালি, বাংলা বলতে পারা এক মানুষকে দলীয় কার্যালয়ে আনা হয়েছিল ইংরেজি বলা মার্কিন প্রতিনিধি সাজিয়ে। বাইরের সন্ত্রাস আর ভেতরে তখন সরকার পতনে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসছে বলে নীরব উল্লাস চলছিল। I sent the direct text to President Joe Biden. He got it. I sent the text to the State Department, our Secretary, Mr. Anthony Blinken. He got it. I sent the text to the U.S. Ambassador here, Mr. Peter D. Haas. He has it. যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সময়ের সাথে সাথে সব ফন্দি ফিকির দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করে, বিএনপি নেতারা তখন একে অপরকে দোষারোপ, ভুল হয়েছে বলে ক্ষমা ভিক্ষা আর বিভ্রান্ত হয়েছেন বলে থলে থেকে বেরিয়ে যাওয়া বিড়াল আড়াল করার হাস্যকর চেষ্টা করতে থাকেন। মিয়ান আরফি নামের মার্কিন নাগরিকের সাথে নিজেদের যুক্ততা ততক্ষণে অস্বীকার করে মার্কিন দূতাবাসও। আমাকে দিয়ে বক্তব্য দেওয়া হয়, সেখানে ইশরাক ছিল এবং বিএনপির একজন লিডার ওই অফিসে চাকরি করে। আমি তাদেরকে কোনোদিনের আগে দেখিও নাই, চিনিও নাই। সম্পূর্ণ বিষয়ে আমার দেশের জনগণের জন্য এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিব্রতকর এবং এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। And I'd like to thank you, Mr. Lieutenant General Retired Dr. Hussein Sarwardi. He's been working very hard just to organize everything. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া কথিত ব্যক্তিটিকে আমি আগে থেকে চিনতাম না। আগে থেকে সেই কক্ষে অবস্থান করার কারণে এবং আমার পূর্ব পরিচিত সাবেক উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তার সম্মানে তাদের পাশে বসেছিলাম। সন্ত্রাসের জাল যে কত গভীর হতে পারে সেই আলামত বহন করে চলেছেন পোড়া আহত মানুষগুলো। পা ঠিক হইতে হয়তো আরো অনেক সময় লাগতে পারে, তো এতদিন আল্লাহ যেভাবে চালে ওইভাবে চলতে। এখন আমার বাচ্চা কাচ্চা দিলে কি ভাবে মানুষ করবো কন্ত, কতদিনে যে ভালো মনে ছোট ছোট পোলাপান। আর বিএনপির তাণ্ডবের ভয়ঙ্কর সাক্ষী হয়ে আছে পুলিশ সদস্য আমিরুল পারভেজের আত্মদান। তার সুরত হালে যে আঘাতের বর্ণনা তা যেন নাৎসি বাহিনীর টর্চার সেলের অত্যাচারকেও হার মানায়। শরীর জুড়ে এমন জখমের যন্ত্রণাতেই যেন সেই দিন কান্না হয়ে ঝরে পড়েছিল পারভেজের কন্যার হাহাকার, যার রেশ বয়ে চলবে বাংলাদেশ।